তারেক জিয়ার কাঁধে চড়লো কেন ইন্ডিয়া? আমি মনে করি না যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে। তুমি আমাকে বৈষম্য করেছো, তাহলে আমি এমন একটা দুনিয়া কল্পনা করবো যে দুনিয়াতে মুসলমান ছাড়া কেউ নেই। ইয়াংদেরকে বা পয়সা দিয়ে গুন্ডা ভার করা যায়, রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া যায়, এটা শুরু করে এরশাদ। আপনি যত বেশি ইসলাম ঘৃণা ছড়াবেন ততই ওটা ওর প্রাণ হিসেবে উঠে আসবে আপনার দিকে। আমি এটাকে বলি যে রিয়াকশন। গত এক বছর ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনমুখী। সেখানে মূল আলোচনা আসলে রাজনৈতিক দলগুলো নিয়ে, কিন্তু গত কিছুদিন ধরেই মূল আলোচনা কেন্দ্রীয় রাজনীতি থেকে সরে এসে ছাত্র রাজনীতিতে। কারণ আমরা দেখলাম পরপর দুটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল এবং সেখানে ধর্মপন্থী দলগুলোর এক ধরনের উত্থান আমরা দেখতে পেলাম ছাত্র সংসদ প্যানেলগুলোতে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই এবং একই সাথে রাজনীতির গতিপথ কোন দিকে, কারণ এই ছাত্র সংসদ নির্বাচন আসলে মূল রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে গতিপথ পরিবর্তন করছে কিনা সেটাও আলোচনায় রাখতে চাই। আজ আমাদের সাথে আলোচনায় রয়েছেন গৌতম দাস, লেখক, গবেষক এবং আন্তর্জাতিক বিশ্লেষক। গৌতম দাস রয়েছেন আমাদের সাথে। গৌতম দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি একই সাথে একজন কলামিস্ট এবং আমি জানি যে আপনি ছাত্র নেতা, সেই 80-81 সময়ে বুয়েটের ছিলেন আপনি এবং সেই সময় ডাকসু ইলেকশনের প্রচারণা কমিটির সদস্য ছিলেন আমি যতদূর জানি। হ্যাঁ, জাসদের যে কমিটিটা ছিল ওটার। জি, সেই সূত্র ধরে আপনাকে একটু আপনার কাছে জানতে চাই, সেই সময়ের রাজনীতি, সেই সময়ের ছাত্র সংসদ নির্বাচন আর এই সময়ের যেটা হয়ে গেল গত কিছুদিন আগে দুটো বিশ্ববিদ্যালয়, সেখানে যে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি এবং যে প্যানেলের বিজয়, এই সবকিছু মিলিয়ে আপনি কেমন দেখছেন পরিবর্তনটা? প্রথম পরিবর্তন হলো আমি মনে করি যে পরিবর্তনের সিলটা মেরে দিয়েছিল আসলে এরশাদ। রাজনীতিটাই বদলে দিয়েছে আসলে। মানে এই যে ইয়াংদেরকে বা পয়সা দিয়ে গুন্ডা ভার করা যায়, রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া যায়, এটা শুরু করে এরশাদ 83 সাল থেকে। এর আগে কখনো রাজনীতি এরকম ছিল না। রাজনীতি অলওয়েজ একটা আদর্শের জায়গা এবং রীতিমতন সালাম দিয়ে রীতিমতন একটা পাবলিকের সেবা করা, এই মনোভাবটা ডমিনেট করতো ঢাকা ইউনিভার্সিটি বটতলায়। আপনি কোথাও এরকম কিছু পাবেন না যে অ্যান্টি পাবলিক কেউ কিছু একটা করছে কোনো ছাত্রনেতা, সে যেই দলেরই হোক না কেন, সে কখনো এটা চিন্তাই করতে পারে না। রাজনীতি যে মানুষের সঙ্গে টাউটারি করবেন আপনি, এটা মানুষ চিন্তা করতে পারতো না। এই জিনিসটা এরশাদের আমলে ভাঙছে, এরশাদ নিজে ভাঙছে আসলে বেসিক্যালি প্ল্যান করে। ওটাই ভাঙতে ভাঙতে আজকে যে জায়গায় গেছে, এটা তো আজকে ইউনিভার্সিটির মাস্টারও কেনা শুরু হয়েছে, বিসি কেনা শুরু হয়েছে, প্রশাসনটাই কেমন হয়ে যাবে। তো এই প্রশাসন দিয়ে ইলেকশন করলেই বা কেমন হবে? একটা বড় পরিবর্তন দেখতে চাচ্ছেন। আমি যদি জানতে চাই আপনার কাছে যে এই যে নির্বাচনটা হয়ে গেল এবং বিপুল ভোটে বিজয়ী দেখলাম আমরা শিবিরকে, অথচ একটা সময় তো ছিল এরকম যে বিশ্ববিদ্যালয়গুলির শিবিরের মানে শিবির ভীতি ছিল ভীষণ রকমের, সেই জায়গা থেকে ছাত্ররা নির্বাচিত করছে শিবিরকে। এই পরিবর্তনটা আসলে কিভাবে হলো এবং কেন হলো? এক নম্বর কারণ হলো ইন্ডিয়া। আচ্ছা, আপনি যত বেশি করে ইসলামকে কোপানো, আমি শব্দটা ইউজ করে কোপানো, আপনি যত বেশি ইসলাম ঘৃণা ছড়াবেন ততই ওটা ওর প্রাণ হিসেবে উঠে আসবে আপনার দিকে। আমি এটাকে বলি যে রিয়াকশন। 1885 সালে যখন কংগ্রেস দলটা গঠন হয় হোল ইন্ডিয়ায়, অবিভক্ত ইন্ডিয়ায়, প্রথম রাজনৈতিক দল হলো কংগ্রেস। এরা দলের নীতি ঘোষণা করলো যে হিন্দুত্বের ভিত্তিতে, হিন্দু জাতিবাদের ভিত্তিতে আপনি একটা ইন্ডিয়া করবেন, ব্রিটিশরা চলে গেলে পরে। তাহলে এইটার ইম্প্যাক্ট কী পড়বে তা তো আপনি খেয়াল করেন নাই। আপনি ভাবছেন আমরা সংখ্যাগরিষ্ঠ ফলে হিন্দুদের ভিত্তিতে, হিন্দু জাতিবাদের ভিত্তিতে আমরা যদি একটা ইন্ডিয়া বানাই, আমাদেরকে ঠেকাই কে? কিন্তু আপনি নিজেই যে আসলে ডেকে নিয়ে আসছেন একটা জিন্নাকে। আপনি নিজেই বলতেছেন আমার এই কাজের প্রতিক্রিয়া হবে, মুসলমানরাও একই কথাই বলবে যে তারা আমরাও তাহলে একটা মুসলিম জাতীয়তার জন্য আর একটা পাকিস্তান বানাবো। সো ইট ইজ ইউ দ্য কংগ্রেস, যারা ঠিক করে দিয়েছে যে মুসলিম লীগ বলে দল হবে কি হবে না। সো মুসলিম লীগটা যদি বলেন রিয়াকশন, তাহলে অ্যাকশন করছেন আপনি। সো এই জন্য আমি বলছি যে ইন্ডিয়া যা করতেছে তারপরে নিতে হবে এরকমই। এইটাই থ্রিলান্তে এরকম নিয়ে গেছে। আপনি যেভাবে আননেসেসারি রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার, হাসিনা যে কারণে পড়ে গেল, আপনি এইভাবে স্লোগান দেওয়ার তো দরকার ছিল না। হুইচ ইজ নট ট্রু। রাজাকার আছে, রাজাকার সম্পর্কে আমাদের সমালোচনা আছে, ওকে,
কিন্তু আপনি এটাকে স্কেপগোট করে আপনার অব্যবস্থাপনা, একটা ভুল রাজনীতি এবং চুরির রাজনীতি, গুম খুমের রাজনীতি, আয়নাগরের রাজনীতিকে আপনি সাবাই গাইবেন, তো অটোমেটিক ওই তখন বলবো হ্যাঁ আমি রাজাকার যাও। সো ইজ এ রিয়াকশন প্রত্যেকটা ঘটনায়। আপনার 2001 সালে বুশের ওয়ারেন্টের দেখেন, আপনি যখনই বলতেছেন যে তুমি মুসলমান, তোমাকে আমি বৈষম্য করবো, তুমি আমেরিকায় ঢুকতে গেলে তোমাকে আমি 3 সপ্তাহ আটকে রাখবো, চেক করবো তোমার মাথার ভিতরে আল কায়দার চিন্তা ঢুকছে কিনা। তাহলে এটাতে আপনি রিয়াকশন কি হবে? এখন রিয়াকশন বলবে, মুসলমানরা বলবে আমরা এমন একটা দুনিয়া কল্পনা করতেছি যেখানে মুসলমান ছাড়া কেউ নেই। আর আপনি দোষ দিতে পারেন যে জঙ্গি কেন আসলো, কিন্তু আগে চিন্তা করে দেখেন আপনি কি করেছিলেন। আমেরিকা টু ঢাকা বিশ্ববিদ্যালয় সব ফলে রিয়েলি ওটা তো স্রোতের মতন আসতে সময় লাগছে আমাদের এদিকে। এই যে সবার মেয়েরা হিজাবে ঢুকে গেল কেন, কেউ চিন্তা করে দেখছে? আপনি 70s 80s 90s ইউনিভার্সিটির মেয়েদেরকে দেখেন, আপনি সবচেয়ে শালীন একটা সালোয়ার কামিজ পরে আছে, কেউ এটা নিয়ে কিছু বলারও দরকার আছে তা ফিল করতে পারছে না। এই মেয়েগুলো এখন চলে গেল একটা হিজাবের মধ্যে কেন? এই যে একই কারণ, ওই যে আইডিয়াটা যে তুমি আমাকে বৈষম্য করেছো, তাহলে আমি এমন একটা দুনিয়া কল্পনা করবো যে দুনিয়াতে মুসলমান ছাড়া কেউ নেই। তাহলে আমাদের এই যে আমাদের বলে একটা কথা তার ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে মেয়েদের হিজাবের পেছনে বা ইসের পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আমি যেভাবে আক্রমণের শিকার হচ্ছি, হিজাব আসলে আমাকে সেই আক্রমণ থেকে বাঁচাবে। পরে আগে দেখেন ফ্যামিলি থেকে মেয়েটাকে বলতেছে, মেয়েটা যখন কলেজে পড়তে যাচ্ছে তখন থেকে বলতেছে তুমি আর এখন বাইরে যেতে পারো না। কেন? সেখানে পুরুষের দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে। এই সমস্যা তো 70s ছিল, 80s ছিল, 90s ছিল, তাহলে 2000 এর পরে এটা হিজাব ফর্মে আসলো কেন? এই প্রশ্ন করেন। সো যখন ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে তুমি বাইরে যেতে পারো অনলি অন কন্ডিশন যে তুমি যদি এখন হিজাব পরে যাও, এখন মেয়েটার দিক থেকে দেখেন, ওর যে শখ স্বপ্ন ছিল বন্ধু বান্ধবীরা বাইরে যেতে পারতেছে, পারবে না কেন? তখন ও দেখছে ওর এই একটাই পথ আছে, যদি হিজাবটা সে মেনে নেয় তাহলে তার স্বাধীনতাটা আছে। ধর্মীয় অনুশাসন, ধর্মীয়টা তো পরে আসছে। যারা পর্দা করছেন অ্যাকচুয়ালি মূল জিনিসটা হলো কি, মানুষকে স্বাভাবিক রাখেন। স্বাভাবিক রাখলাম মানে কি? স্বাভাবিক রাখার মানে হলে একই মানুষের ভিতরে ঠিক যেমন আপনার তার আছে একটা বৈশ্বিক লোভ আছে, লোভ শুধু না বৈশ্বিক চাহিদা আছে, তো ফলে মানুষ বৈশ্বিক, আবার একই সাথে সে স্পিরিচুয়াল, সে দুইটাই থাকে তার ভিতরে। কিন্তু যেহেতু সে রক্ত মাংসের মানুষ, তাকে খেতে হবে, পড়তে হবে, চাহিদা আছে, মেটেরিয়াল চাহিদা আছে, ফলে মেটেরিয়াল চাহিদা ওটা জায়গা করে নিতে চাইবে। এখন এইটা যখন আপনি অস্বাভাবিক রাখবেন তখন সে মেটেরিয়াল চাহিদাটা পূরণ করার জন্য পুরোপুরি চলে যাবে, গিয়ে ঝান্ডা উড়াবে আমি সেকুলার, বলতে থাকবে যে আমি ইসলামের ভয়ে সেকুলার হয়েছি, ওই লাইনে অযথা চলে যাচ্ছে। কিন্তু এটা তো স্বাভাবিক না, কিন্তু স্বাভাবিক জায়গাটার ভারসাম্যটা কোথায় টানা হবে এটা নির্ভর করে ওকে স্বাভাবিক থাকতে দেন, স্বাভাবিক বিকাশ করতে দেন, এবং সে ডেফিনেটলি হবে, স্পিরিচুয়াল হবে, বৈশ্বিকটা থাকবে। কিন্তু ভারসাম্যটা স্বাভাবিকভাবে যদি আমি ঠিক করতে না দেন, তখন দুটার কোনো একটা এক্সট্রিমে যাবে, আইদার এক্সট্রিম সো কল সেকুলার। এখানে এই মুহূর্তে ভারসাম্যটা নেই, ভারসাম্যটা নষ্ট করলো কে? ভারসাম্য নষ্ট করলো ইন্ডিয়া। আপনি যদি ওখানে এখন চালাবেন, একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র চালাবেন, আর জন্ম থেকে তো এটা হিন্দুত্ববাদ, এটাকে আপনি নাম দিচ্ছেন সফট হিন্দুত্ববাদ। কেন? ওর গায়ে একটা সো কল সেকুলার জামা লাগানো হচ্ছে। 47-এর পর থেকে এই পর্যন্ত কাশ্মীরে কখনো, মানে ওই যে 89 সালের ইলেকশনটা আগে পর্যন্ত কখনো এটা সশস্ত্র সংগ্রামের দিকে চায় নাই। রাজনীতি আছে, সংগ্রাম আছে, কাশ্মীর তো তখন থেকে ফাইট করতেছে, কিন্তু সে ফাইট করতেছে উইদিন দ্য লিগাল ফ্রেমওয়ার্ক। পলিটিক্সের লিগাল ফ্রেমওয়ার্ক মানে রাজনীতি দিয়ে করছে, ইলেকশন দিয়ে করতেছে। কিন্তু 89 সালে যে ইয়েটা করলেন, আপনি কারচুপিটা করলেন, এই যে শেখ আবদুল্লাহ আর এসে রাজীব গান্ধীকে ফুসলালো। অভিযোগ কি? অভিযোগ হলো এই যে এখন যে মেয়েটা রাজনীতিতে আছে, ওর বাবা ছিল ওই রাজনীতির ওই সময়কার জোটের নেতা, তো সে বলছিল যে মুসলমানদের নিয়ে একটা জোট করছিল। আচ্ছা, কাশ্মীর জনগোষ্ঠীর 95% মুসলমান, তো মুসলমানদের করবে না, তো এটা নিয়ে আপনি ইয়েকে উস্কালেন কেন? রাজীব গান্ধীকে কারচুপি সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনি। ফলে কি হলো? আপনি তো লিগ্যাল রাজনীতির সুযোগটা রাখলেন না, ফলে রাজনীতিতে চলে গেল সশস্ত্র দিকে। এখন আপনি বলছেন জঙ্গি হয়ে গেল, তো জঙ্গি তো আপনি ডেকে আনলেন। তার মানে সেইটাকে আমার দেশে প্রভাব ফেললো কি? অবশ্যই। এখন এরপরে দেখেন, এরপর রাজীব গান্ধী মারা যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে,
এরা আসলে কংগ্রেস, আমি বলবো যে কংগ্রেস ধরে বেঁধে, এর চেয়ে বেশি রেডিক্যাল হলো বিজেপি। ও বিজেপিকে ধরে এনে নিয়ে জায়গা করে দিচ্ছে। যেমন মনে করেন 92 সালে আপনার বাবরি মসজিদ ভাঙছেন কেন আপনি? তো নরসিংহ রাওয়ের আমল, আপনি কেন অ্যালাউ করতেছেন? আপনি অ্যালাউ করতেছেন, এটা রেডিক্যালি আসে কেন? বিকজ এই দুটো পার্টি ছাড়া আপনি ইন্ডিয়াকে এক রাখতে পারবেন না। সো আপনি যখন দেখছেন আপনার দিন পুড়ে যাচ্ছে, তখন আপনি তো ইয়েকে ডেকে নিয়ে আসতেছেন। এরপরে এটা সেটেল হতে 10টা বছর লাগছে। 99 সালে প্রথম বাজপেয়ী সরকার গঠন করতে পারছে। এরপর থেকে বুঝতেই পারেন না, ধীরে ধীরে এটা আপনার মোদির উত্থান। এখন এক্সট্রিমে এটা গেছে, ওখানে কোনো কিছু সমস্যা দেখছেন না, আপনি সমস্যা দেখছেন বাংলাদেশে কেন ইসলাম হলো না। আমার প্রশ্ন হচ্ছে কেন ইসলাম হলো সেটা আমার সমস্যা। সমস্যা হলো যে যেখানে একটা শিবির ভীতি ছিল ভীষণ রকমের। আমি বাচ্চাদের সাইকোলজির কথা বলছি, যে যখন আমি নিজে বাচ্চা ছিলাম তখন আমার ভয় ছিল। আমি নিজে বুয়েটের শিবির বিরোধী আন্দোলন করেছি। হ্যাঁ, সো সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে, এখন আমি দেখছি যে সোজা হিসেবটা হলো, আপনি যদি ইন্ডিয়ান হেজিমনি বন্ধ করতে চান বাংলাদেশে, আমার পাবলিক ফোর্স লাগবে। অর্গানাইজ পাবলিক ফোর্সটা ইসলামের ঝান্ডা তুলে বসে আছে। আমার তো দরকার বাংলাদেশকে বাঁচানো। তাহলে আই ডোন্ট কেয়ার এটা কারা ঠিক করলো। আমি তো চাই পাবলিক সাপোর্ট ছাড়া আমি টিকবো কেমন করে? ফলে পাবলিক যদি এখন তার মনে যে ভীতিটা আছে ওদের দিক থেকে দেখেন আপনি, এবং আরেকটা জিনিস শিওর থাকেন, এটা এরকম জায়গায় থাকবে না। এক মিনিট, যে কথা বলতেছিলাম যে আবার ভারসাম্যটা স্বাভাবিক জায়গায় মানুষকে স্বাভাবিক রাখেন। ওর ভিতরকার একদিক বৈষয়িকতা, একদিকে স্পিরিচুয়ালিটি, এই দুটার ভারসাম্য সে নিজে ঠিক করবে। কিন্তু এটা যখনই আপনি ইন্টারভেন করবেন, ওটা তখন দুটো এক্সট্রিমে যাবে, দুইটার কোনো একটা, আইদার সোকল সেকুলারিজমের দিকে যাবে, ধর্ম মানি না বলবে, আর আরেকদল যাবে যে আমি একদম গভীরভাবে ধর্মের ভিতরে ঢুকে যাবো। কিন্তু আমার দেশে ইন্ডিয়ার হয়ে ইন্টারভেনটা কে করলো? খোদ ইন্ডিয়া করতেছে। এবং ইন্ডিয়া তো সরাসরি করছে না, না ইন্ডিয়া সরাসরি করতেছে। এই দেশে তার গুটিটা কি? আপনি 15 বছর আছে নাকি দেখেন আপনি, মানে হোয়াট ইজ দ্য চুক্তিটা কি আসলে তাদের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংটা কি? যে হাসিনা বলতেছে আমাকে ক্ষমতায় রেখে দিবা তুমি, বিনিময়ে যা চাও সব দেবো। তুমি এখন এই ফেনি দিয়ে ঢুকে আমার কুমিরা পর্যন্ত, বঙ্গোপসাগর পর্যন্ত পুরাটা কাটতে আমি ওদিকটা নিয়ে নেবো ইন্ডিয়া, তাই নাও, অসুবিধা নেই। তারপরে এই যে 900 একর জমি নিয়ে নিচ্ছে, এটা কি ব্যাখ্যা দেবেন আপনি? ফেনী নদীর পানি নিয়ে যাচ্ছে, আপনার সমুদ্র থেকে পুরা 900 একর জমি দিয়ে দিয়েছেন, তারপরে মেন রুট, তারপরে এই পার, এরকম একটা চুক্তি করছেন যে সেখানে বাংলাদেশে ঢুকতে পারবে না। লেবার, ইট, কাঠ, পাথর থেকে শুরু করে আপনার সিমেন্ট সব কিছু ইন্ডিয়া থেকে আনবেন। এইটা দেওয়ার যুক্তিটা কি আপনি বলেন? মানে হলো ইন্ডিয়া বলতে যাচ্ছে আমি হাসিনা তোমাকে ক্ষমতা রাখবো, আমি সেখান থেকে যা চাই তুমি সব দিবা। ডিল একটা রাষ্ট্র নিয়ে আপনি ডিল করবেন। তাহলে এখন আপনি তো, আমি তো ইসলাম কেন, আমি যা কিছু পাবো তাই নিয়ে এটা রেজিস্ট করবো। তাহলে এখন এই যে ধর্মভিত্তিক দলগুলোর যে চাপ তৈরি হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, সেই অঙ্কটা বা সেই পাজলটা আসলে আজকে থেকে 15 বছর ধরে মেলানো হচ্ছিল। অবশ্যই আপনি কতদূর গেছে দেখেন, আপনি আয়না ঘর করে দিচ্ছেন। আপনার বয়ানটা হলো যে আপনি মুক্ত, যাকে ট্যাগ দিয়ে দিচ্ছেন রাজাকার বলে, এর মানে হলো যে সে আপনার এনিমি, তাকে আপনি সবকিছু করতে পারেন। এনিমিটাও বড় কথা না, তাকে আপনি সবকিছু করতে পারেন, মাইডিয়া ধরে খুন করে। আপনি থানায় ধরে নিয়ে যাচ্ছেন একটা ছেলেটার অভিযোগ কি হলো, শিবির ধরে নিয়ে পায়ে গুলি করে দিচ্ছেন, তার হাঁটু বরাবর, হাঁটুর চাকতিটা গুলিতে উড়ে যাচ্ছে। মানে এটা কি? পুলিশ বলতেছে নো, আপনারা অন্য রাজনীতি করছেন কারণ সরকার বিরোধী। আরে বাবা, সরকার বিরোধী রাজনীতি করে অন্যায়? এটা তো পুলিশের দেখার বিষয় না। আমি কোনো অভিযোগ করলে, ক্রাইম করে থাকলে সেটা নিয়ে আপনি কোর্টে যাবেন। আমি হাসিনা বিরোধী রাজনীতি করছি কিনা এটা তো আপনার দেখার কাজ না, কিন্তু এটি তো আপনি রুল অফ দ্য ডে বানা ফেলেছেন। তাহলে এই যে 15 বছর ধরে ইন্ডিয়া যেভাবে আপনাদেরকে উঠাচ্ছে, আমাদেরকে যেভাবে দখল করে রাখতেছে, তো তার রিয়াকশন হবে না? আমি তো খুশি বরং এটার জন্য যে আমরা অ্যাটলিস্ট রেজিস্ট করতে পারছি। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে এই যে নতুন ধরনের রাজনীতির কথা বলা হলো, তাহলে সেই নতুন ধরনের না, এটা ইন্টিরিয়াম ফেজ। আচ্ছা, এরপর আবার ফেজ একটা আসবে। আমি আবার বলছি, সবসময় মনে রাখবেন, মানুষের মূল জিনিসটা ভুলে যাবেন না। মানুষের একদিকে যেমন বৈষয়িকতা আছে, আরেকদিকে স্পিরিচুয়ালিটি আছে, কোনোটা বাদ দিয়ে কোনোটা না। ফলে দেহের যেমন চাহিদা আছে, বৈষয়িক চাহিদা আছে, সে অনেক কিছু করে বলবে, একই সঙ্গে সে আবার স্পিরিচুয়ালিটি থেকে ফিরে যাবে। এই দিয়ে
মিলে একটা মানুষ। এই ব্যালেন্সটা ওকে করতে দেন, ওটা কোনটার দিকে কতটা থাকবে সে। আপনি যখন ইন্টারভেন করবেন তখনই সে কোনো একটা এক্সট্রিমে চলে যাবে। তাহলে সে আবার এটাকে আবার ফেরত নিয়ে যান, ফেরত দিতে দেন, ও স্বাভাবিকভাবে থিতু হতে দেন, আবার ঠিক হয়ে যাবে। তার মানে এখন আমরা যে এক্সট্রিম চেহারা দেখছি এটা সামনে দিন থাকছে না। যেমন এই যে হিজাব বলতেছেন, আমি মনে করি আগামী 10 বছর পরে আবার উল্টো ট্রেন্ড আসবে একটা। আচ্ছা, তার মানে 2035 হিজাবহীন বাংলাদেশ হতে। হিজাবহীন না হলে অন্তত এই যে কড়াকড়িটা, এই যে এখন ঢাকা ইউনিভার্সিটি এবারকার ইলেকশনে কি দেখলেন আপনি? হিজাবধারী মেয়ে বানানো আছে, একেবারে চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এটাও আছে। আবার একদম নর্মাল সালোয়ার কামিজ পরে আছে, ওড়না দিয়ে। কম থাকার জায়গা পাশাপাশি তো আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, এর থেকেও ইম্পর্টেন্ট হলো এরা একসাথে মিছিলে আছে। না, আমি আরেকটা বিষয় একটু আনতে চাই যে হ্যাঁ মিছিলে আছে, কিন্তু আমরা দেখেছি যখন সাধারণ ছাত্ররা বিভিন্ন গণমাধ্যম যখন প্রশ্ন করা শুরু করলো যে কেন আসলে এই নিরঙ্কুশ জয় এদের, যারা আসলে ধর্মভিত্তিক রাজনীতি করেন, তখন তাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে তারা ভরসা পাচ্ছেন। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? এই কথা হবে তো। আপনি দেখেন আবার এটাও তো আছে আপনার ইয়ের কারণে, এখনকার ইন্টারনেটের কারণে আপনার সেক্সুয়ালিটি এত বেশি, মানে এটা ব্যালেন্সটা কোথায় হবে এটা নিয়ে না পুরুষের না মেয়ের কোনো ভারসাম্য আছে। ফলে এখানেও তো আবার ঘুরে ফিরে সে একে আপনার সিকিউরিটি আছে, মেয়েটা তো সিকিউরিটি কথা চিন্তা করবে। ফলে এটাও একটা ফ্যাক্টর হয়ে যায় সে ধর্মের আড়ালে। নারী পুরুষ অবশ্যই না 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 আসলে আপনি রাতের বেলা বাসায় ফিরছেন মনে করেন, রাস্তায় যদি অ্যাটাকড হন, আপনি সেক্সুয়ালি অ্যাটাক হবেন, এটা একটা অ্যাটাক। আর একটা অ্যাটাক হবেন যে আপনার টাকা পয়সা নিয়ে যাবে আপনার, এটা তো আরেকটা অ্যাটাক। তো এই যে টাকা পয়সা যেটা, এটা পুরুষটা হবে। আর যদি আপনি সেক্সুয়ালি অ্যাসাল্ট হবেন, ওটা পুরুষরা হবে না, কিন্তু মহিলাই হবে কেবলমাত্র। তাহলে এই যে মহিলাদের তো ডাবল বার্ডেন, তো তাহলে এই মহিলার ডাবল বার্ডেনের জন্য ও এইটার জন্য একটা সেকশন ধর্মকে আশ্রয় করবে। ও মনে করবে যে আমি যদি হিজাব পরে যাই, আমি অ্যাটলিস্ট যদি শালীন জায়গায় থাকি, আক্রমণ কম হবে, ন্যাচারাল। ও তো তখন যে আক্রমণ করবো ওটা জাস্টিফিকেশন দিতে পারে, এইভাবে শাড়ি পরে আসছাস, এইভাবে কাপড় পরে আসছাস বলে সে একটা কাণ্ড করে বসলো। তাহলে 5 বছরের বাচ্চার ধর্ষণ কিভাবে হচ্ছে? সে তো একইভাবেই তো এগুলো হবেই। এটা মেইন কারণ হচ্ছে যদি আমার একই, আপনি ভারসাম্যটা ন্যাচারাল থাকতে দিন, মানুষকে ন্যাচারাল না থাকতে দেওয়ার কারণে এত কিছু হচ্ছে। ওকে ন্যাচারালি ডিসাইড করতে দেন ও কোনটা কতটুকু কি করবে। সেক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে এক্সট্রিমের দিকে ঝুঁকে যাচ্ছি আমরা, তাহলে তো এখানে আরো সুযোগ ছিল, আমার বাম এক্সট্রিম বামে যাওয়ার সুযোগ ছিল। আমি তো এক্সট্রিম দিয়ে শুরু করছেন, আপনি হিন্দুত্ববাদ দিয়ে শুরু করছেন কেন? আপনি হিস্ট্রিটা দেখেন, আপনি 1885 আপনি বলতেছেন আপনাকে হিন্দু জাতিবাদ দিয়ে ইন্ডিয়া বানাতে হবে। এটা কি আসলে? এইটারও অরিজিন যদি যান আপনি পাবেন 1815 সালে রামমোহন রায়ের কাছে। ভুলটা সে করছে, তারটা আমি ভুল বলছি, কিন্তু সে প্ল্যান করে নাই। তার কাছে মনে হচ্ছে এটা ন্যাচারাল। কেন সে ব্রাহ্ম ধর্ম করতে গেছিল, ওটা প্রশ্ন করেন, কেউ তো করছেন না। সে তো হিন্দু, তাহলে সে ব্রাহ্ম বলে নতুন ধর্ম চালু করতে গেছিল কেন? এই প্রশ্ন কেউ করছেন না। এরপরে আসেন, ওর হাত ধরে বঙ্কিম গেল এটা বাস্তবায়ন করতে। সে মারা গেছে মাত্র 18 বছরে। 1815 সালে এগুলো কথা সে বলতেছে, 1833 মারা যাচ্ছে লন্ডনে। আরম্ভনের কথা বলছি। কিন্তু তার আইডিয়াটা নিয়ে বাস্তবায়ন করতে যে এই ব্রাহ্ম সমাজ 3 ভাগ হয়ে গেল, 1872 মধ্যে এটা শেষ। এরপরে হাল ধরতেছে বঙ্কিম এসে, একই কথা। বঙ্কিমের পরামর্শ তো এটা যে হিন্দু ধর্ম ভিত্তিতে করতে হবে, যেহেতু এটা পারলাম না আমরা। দেখেন না, 1872 থেকে 1885 13 বছর মাত্র। এই 13 বছর পর কংগ্রেস দানা বদলে হবে। সো ফেলিয়ার তো ওখানে। তো আমাদের দেশের রাজনীতি ফিরি, মানে আমার যে প্রশ্নটা দিয়ে আমি ছাত্র রাজনীতির আলাপ শেষ করতে চাই, এটা হচ্ছে যে তাহলে ছাত্ররা, যেহেতু আমরা এক্সট্রিমের কথাই বলছি, যে মানুষের স্বাভাবিক যখন চাপে থাকে সে আসলে এই এক্সট্রিম দিকে ঝুঁকে যেতে চায়, তাহলে সে বামে কেন ঝুঁকছে? দুটোই তো এক্সট্রিম। মানে সে কেন এই ডানের দিকে ঝুঁকে যাচ্ছে? মানে দুটোই তো এক্সট্রিম। আপনি একদিকে ধরেন কেন সে মধ্যপন্থাটা, যখন নতুন সেকুলারিজম বলতেছেন কিন্তু অবলীলায় আমি মোদিকে অ্যাকসেপ্ট করতেছেন, এটা কেমন ধরনের বামপন্থী? আপনার একটার বামপন্থীকে পাবেন না মোদির বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ আছে? মোদি যে চালা আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যে আসলে বাম থেকে কাজ দাঁড়ালো। আপনি জানেন মেঘ মোল্লাকে কেন সিপিবি গ্রহণ করে না? ওদের ইন্টার্ন, ও তো ছাত্র ইউনিয়নের একটা ফ্যাকশন। তো এটা কেন? মেঘ মোল্লা জায়গা পায় না কেন? পরে সিপিবি মনে করে বাংলাদেশের হিন্দু স্বার্থ, মানে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করাটা আমার দায়িত্ব।
এই যে জমিদার নন্দনের সিপিবি খুলছিল, মানে কংগ্রেস পার্টি খুলছিল, সেটা তো এখনো চলতেছে। এটা বললে তারা হিস্ট্রি হবে। আমরা কেন 51 সালে জমিদার উচ্ছেদ আইন করলাম, এবং লার্জেস্ট 95% জমিদার হলো হিন্দু। সো এটি হিন্দু ডমিনেন্সি ছিল, ওইটাই তো এখন কন্টিনিউ করতেছে। আপনি ইন্ডিয়ান ডমিনেন্সি আনতে যাচ্ছেন কি বলে? ওই হিন্দু ডমিনেন্সিটা আমি ফেরত চাই তাই বলতেছেন তো আপনি। তা আমি যেটা দিতে পারবো না আপনাকে, কারণ এটা দেওয়ার সাথে বাঙালি মুসলমানের এরা কি উঠবে না? সারা জীবন ওই পায়ের নিচে দাবা থাকবে জমিদার হিন্দুর মতন। এখন তো পায়ের নিচে দাবানো নাই। পায়ের নিচে দাবানো ছাড়াও তো আপনি যে শাসন এবং যে বয়ানটা তৈরি করছে, ওটা তো হিন্দুদের বয়ান, ওটা তো হিন্দুত্ববাদীদের, ওইটাই তো হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ শব্দ আমার চালু করা, আমি এই জন্য বলছি এটা হিন্দুত্ববাদ। এটা তো ইকুয়াল ট্রিট করছে না। এই যে ইভেন মমতা আকার ইঙ্গিত দিচ্ছে সে বাঙালি জাতীয়তাবাদ একটা শুরু করবে, আমি বলতে চাই সাবধান, নো, কলকাতার সাথে মিশা যাবে না। কেন? কতদিন মেশানো যাবে না? যতদিন পর্যন্ত খোদ কলকাতায় ওর পাশে একটা কলকাতার মুসলমানকে সে পাশাপাশি দুজনে বসে চা দোকানে চা খাচ্ছে, পাশে বসে দিবে। আমাকে একটু আমার দর্শকের জন্য সহজ বাংলায় বলেন গৌতম দা, সেটা হচ্ছে যে তাহলে আমি কেন এই ডানপন্থার দিকে ঝুঁকে গেলাম? শুধু আমার ছাত্র রাজনীতি না, আমার মূল রাজনৈতিক দল, আমার সাধারণ মানুষ, আমার ভোটার, সবাই এক ধরনের ওই জায়গাটায় নিরাপত্তা খুঁজছে। তাহলে স্ট্র্যাটেজিটা কি আসলে? এই দলটার স্ট্র্যাটেজি কি এখন? যে কোন দলটার? জামায়াত ইসলাম। এবং সেটা জামাতের না, এটা সোশ্যাল ট্রেন্ডটা ওদিকে জামাতের সুবিধা পাচ্ছে। আমি মনে করি না যে জামাত প্ল্যান করে এই ডাকসু ইলেকশনটা করছে। এই সময়টা এরকম যে এই সময়, যেমন আরো সোজা করে বলি, তারেক জিয়ার কাঁধে চড়লো কেন ইন্ডিয়া? ও ভাবছে একে এখন হাসিনা বানাবো আবার 15 বছর, তা আমরা এটা হতে দিব? এইবার দেখেন পাবলিক তার জবাবটা দিতেছে, এটি ডাকসু ইলেকশন। তাহলে জাতীয় নির্বাচনে কি করতে চাচ্ছে? একই কথা, আপনি যত বেশি করে তারেক জিয়াকে ইন্ডিয়ার কোলে উঠে রাজনীতিটা করাবেন, তত বেশি আবার এই শিবিররাই জিতবে, বা এটি ইসলামী রাজনীতি জিতবে। প্লেন অ্যান্ড সিম্পল। প্লাস আরও একটা কাহিনী আছে, আরেক দিয়ে খুলে যাবে কিন্তু দুয়ার আমাদের তর্ক। তাহলে ঠিক যেমন দেখেন, আমার সৌভাগ্য হয়েছে ঘটনাচক্রে বাংলাদেশের রয়্যাল এজেন্ট হলো ইন্ডিয়ান দিক থেকে অগ্নিহোত্রী। অগ্নিহোত্রী যে কাউন্টার পার আছে, আমি নাম বলতে চাচ্ছি না, তাদের দুজনের মধ্যে যে আলাপ হয়েছে ঘটনাচক্রে, এটার পড়ার সুযোগ হয়েছে আমার। সেখানে আমি দেখতেছি তারা পরিষ্কার বলতেছে আগামী তারা আওয়ামী লীগকে ফিরে, তার আওয়ামী লীগ তাদের 1 নম্বর চয়েস বাংলাদেশে। তাহলে সামনে বিএনপি রাখছে কেন? এটা জাস্ট ভালো সময়টা আনার জন্য। আমাকে কিছু আমেরিকায় থাকা বাংলাদেশি ফোন করেছে, প্রায় করে। ওরা বলতেছে হোল আমেরিকাতে আওয়ামী লীগের মধ্যে ধারণা হলো যে তো মাত্র কয়েকদিন বিএনপি ক্ষমতা থাকবে, এরপর তো আমরা ক্ষমতা আসতেছি। এবার এই যে প্ল্যানটা যে তারা বিএনপিকে দিয়ে পরিস্থিতিটা ভালো করে নেবে, আর এই বিএনপি কন্ট্রোলড বাই বা ইন্ডিয়া, তার মানে এটা আবার মেন করে যে আসলে তো আপনাকে পছন্দ করতেছে না ইন্ডিয়া। ইন্ডিয়ার লক্ষ্য তো ইয়েকে বসানো, হাসিনাকে বসানো। দেন ওয়াই তারেক জিয়া কি জন্য আপনি ইন্ডিয়ার কোলে উঠছেন? তাহলে আমার এখানে মানে এই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরছে, এবং আমরা বেশ ঘন ঘন তাদের মিছিল দেখছি, বেশ ঘন ঘন। তার মানে এটা বেশ পরিষ্কার যে তারা ফিরছে, আমরা তাদেরকে না একটু শব্দটা বদলে দিতে হবে। ফিরছেন না, তারা ফেরার চেষ্টা করছে, কিন্তু তারা ফিরতে পারবে না। কেন? কিভাবে ঠেকবে? শুনেন, যারা হাসিনাকে উৎখাত করছে, আপনার কি মনে হয় যে তারা দেখবে যে হাসিনা ফিরতেছে এবং হাসিনা ফিরে এসে আবার ইন্ডিয়ান আর্মি নিয়ে এসে বা ইন্ডিয়ানদের ইনফ্লুয়েন্স নিয়ে এসে আর একটা পিলখানা করবে? আমি কি দাঁড়া দাঁড়া দেখবো? এটা মনে রাখেন, এই যে 1400+ নানাভাবে বিভক্ত 1400+ যারা আছে, যারা মারা গেছে, খুন হয়েছে, এদের ফ্যামিলি কিন্তু বাদ যাবে না এবার। হাসিনার চোখে দে আর অলসো ক্রিমিনাল। সো বুঝতে পারে এবারে শুধু পিলখানা হয়ে শুধুমাত্র কিছু আর্মি অফিসার মারা যাবে তা না, ইকুয়ালি বা আরো অন্তত 10 টাইমস সিভিলিয়ান মারা যাবে এবার। তো এগুলোকে আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখবো যে হাসিনা আবার ফিরে আসছে, আবার গেড়ে বসতেছে ক্ষমতায়? তখন তো একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যতে মানুষ এখন লক্ষ্য সেলফ প্রোটেকশন। সেই সেলফ প্রোটেকশনে মানুষ যুক্ত হবে বলে আপনি মনে করেন? 100% মনে করি। কিসের ভিত্তিতে? কারণ এটা খবর রাখি না আমরা, এই জন্য অসংখ্য ভাগ, তারাই তো আপনি এনসিপি কে বলছেন, আপনি কি মনে করেন যে 1400+ লোকরা সবাই এনসিপির সাথে যুক্ত? কাকে বিশ্বাস করবে? তার তো নেতৃত্বই নাই, কিছু দরকার নাই, মনে করেন কিছু নাই, তারা অর্গানাইজ না, সেলফ প্রোটেকশন আছে না, সেলফ ইন্টারেস্ট আছে।
ও কি দাঁড়া দাঁড়া দেখবে যে হাসিনা আবার ফিরে ক্ষমতা আসতেছে? তাহলে পার্সোনাল ইন্টারেস্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে 1400+ যাদের সন্তানেরা, যেই ফ্যামিলির সন্তানেরা মারা গেছে, তারা কি রেজিস্ট করবে না হাসিনাকে? আরেকটা মনে রেখেন, 1400+ মানে প্রত্যেক ফ্যামিলি পিছু পাড়া রাফলি হিসাব করা হয় স্ট্যাটিস্টিক্যালি 6, প্রত্যেকটা মৃত্যুর পিছনে 6 জন ওটার পক্ষে দাঁড়াবে সশস্ত্রভাবে। আমরা আবারও এক ধরনের আমি তো না, হোস্টাইল শব্দটা ভালো না, আমি আরো স্পষ্ট করে বলতেছি যে আবার একটা জুলাই আগস্ট হবে, আমরা সেদিকে আগাচ্ছি। আপনার আমার কথা ভালো লাগুক আর না লাগুক, আমার কিছু করার নেই। ধরেন আমার নির্বাচন হয়ে গেল, যেটা বলা হচ্ছে, আমি মনে করি না যে নির্বাচন, আমি মনে করি না যে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হচ্ছে। কেন, মানে কোন অঙ্ক থেকে এটা মনে হয়? আচ্ছা, নির্বাচনটা হতে গেলে সবাইকে তো পার্টিসিপেট করতে হবে ইলেকশন, নাকি? অবশ্যই। এখন পার্টিসিপেট করার মতন কোনো অবস্থা আছে? গতকালকেই দেখেন না কেন ঐক্যমতের কমিশনের মিটিং কি হয়েছে? আর ফর্মুলা হাতটা বেড়াচ্ছেন, কোন ফর্মুলা নেই। আমরা আরেকটা রক্তক্ষয়ী, অবশ্যই আরেকটা জিনিস ভুলে যাবেন না, আরেকটা জিনিস ভুলে যাবেন না। আমি বারবার প্রশ্ন করেছি যে গৌতম আদানির সাথে যে চুক্তিটা বিদ্যুৎ কেনার, সেখানে বিদ্যুতের দাম ধরা আছে বেশি, কয়লার দাম বেশি ধরা আছে, র মেটেরিয়ালের দাম বেশি দেওয়া আছে ইচ্ছে করে। এই যে বাড়তি টাকাটা হলো হাসিনা এক্সট্রা মানি। আমি প্রশ্ন তুলেছি যে এখন আদানির চুক্তিটা আবার কার্যকর হয়েছে, মানে রানিং, তাহলে এখন শেখ হাসিনার ভাগের টাকাটা কে পাচ্ছে? এটা ইউনূস সাহেবের আমাদেরকে এই প্রশ্ন উত্তর দেওয়া উচিত না? এটার সাথে কি ইলিশ মাছ পাঠানোর সম্পর্ক আছে? আমরা এত সহজে ছাড়বো না। আচ্ছা, আমরা হাসিনা যদি উৎখাত করতে পারি আরো বহু কিছু করতে পারবো। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে উৎখাতের প্রসঙ্গে আরেকবার আসছে যে এই উৎখাতে বা আপনাদের সাথে সাথে আর কারা কারা আছেন, কারণ এই উৎখাতের তালিকায় আমার সাথে কে আছে না আছে, আমার সাথে কেউ নেই। আচ্ছা, আমি জাস্ট অ্যাজ এ অবজারভার আমার অবজারভেশনটা আপনাকে বলতেছি মাত্র। আচ্ছা, আপনি বলছিলেন যে নির্বাচনটা এই মুহূর্তে হবে না, কারণ এর পিছনে নানা কিছু কারণ আছে। কি কারণ? প্রধান কারণ হলো ইউনূস সাহেব এটাকে যে ক্লোজ করবে, সবচেয়ে অযোগ্য লোকটা হলো আলী রিয়াজ। এই লোকটার কনস্টিটিউশন নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে আগে? নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখছেন কি দেখছেন না? নির্বাচন কমিশন থাকলে ইলেকশন হবে, নট নেসেসারিলি। তো ইউনূস সাহেব কেবলমাত্র আঘাত করছেন তারেকের সাথে, বাকি সমস্ত দল তার এই আঘাতের অংশও না, তার বিরুদ্ধে। তো এই যে শুরু করাটাই তো সবচেয়ে অন্যায়। আপনি কেন 13 জুনে লন্ডন সফরে গেলেন? এই ডিলটা কেন করলেন আপনি? আপনি মনে করছেন তারেকের ঘাড়ে চাপাই দিয়ে আপনি চলে যাবেন আর পুরো বাংলাদেশ দাঁড়া দাঁড়া দেখবে? বাকিদের কোনো স্বার্থ নেই, উত্তর দেন। বাকিদের স্বার্থ কি? বাকিদের স্বার্থ, তার মানে তারা কোনো আসন পাবে না, তারা কোনো সংসদ পাবে না, তারা ক্ষমতার কথা চিন্তা করতে পারবে না। তো না, কারণ সরকার তো ধরেন যে সংস্কার কমিশন হলো, সংস্কার যে সুপারিশগুলো আসলো, সেটার ব্যাপারে তারা কথা বলছেন, সেটা হচ্ছে না। তো সেটা কনস্টিটিউশনে ঢুকানো হবে কি করে, বাস্তবায়ন হবে কি করে? এখানে তো আটকে গেছে জিনিসটা। ইন্ডিয়া বলছে 72 কনস্টিটিউশন হাত দেওয়া যাবে না, তারেক বলতেছে 72 কনস্টিটিউশন হাত দেওয়া যাবে না, সালাউদ্দিন এই কথাটাই তো বলতেছে। আপনি কোত্থেকে আসছে কথাগুলো দেখেন না কেন আপনি? তাহলে আমার সমাধান কি? পুরো ফেলে দাও। কাকে? যারা স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়াবে। আমরা হাসিনাকে উৎখাত করতে চাচ্ছি, আমরা এটাও পারবো না। আমার প্রথম অপশন বাংলাদেশ নতুন করে শুরু করতে হবে। সেই নতুন করে শুরু করবে কার নেতৃত্বে? আপনি কি কাউকে দেখতে পান? আই ডোন্ট নো। আপনি কি 24 জুলাই আগস্টে যে হয়েছিল, আপনি কি তার 2 মাস আগে টের পাইছিলেন যে হাসিনা উৎখাত হয়ে যাচ্ছে? না, টের পাই নাই। 24-এর পর আমি তখন কি আপনি জানতেন যেভাবে দেশ হাঁটবে ভেবেছিলাম, সেদিকে কি হেঁটেছে? জুলাই আগস্টের নেতৃত্ব কে দিবে, এটা এই প্রশ্নটা তো তখন ছিল, উত্তর পাইছিলেন? হ্যাঁ, আপনি যেটা বলতেছিলেন সে পথে হাঁটছে কিনা, হাঁটে নাই, সে আবার ট্রাই করবে, এটা তো অলওয়েজ তাই হবে। কিন্তু একটা সোজা রেফারেন্স দিই আপনাকে আমি, রিপাবলিক রাষ্ট্র, যেটাকে আপনি নির্বাচনের রাষ্ট্র বলেন, হ্যাঁ, ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল 1648 সালে, 48-50 এরকম সময়। এইটা সার্বজনীন ভোটাধিকার পর্যায়ে আসতে এই 1648 থেকে শুরু করে এটা লাগছে 1932-38 পর্যন্ত। লাস্ট 100 বছর তো লাগছে ভোট সবাই দিতে পারবে কিনা এটা ফয়সালা হইতে।
এটা ইংল্যান্ডের হিস্ট্রি। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে তাহলে ওটা 100 বছর না লাগে, এখন 10 বছর লাগবে, 20 বছর লাগবে, কামও লাগতে পারে, একবারে শেষ করতে পারি আমরা না। তখনও তাড়াতাড়ি কিছু হওয়ার উদাহরণ তো ছিল। আপনি আমেরিকান দেখেন, কনস্টিটিউশন দেখেন, আমেরিকান স্বাধীনতা দেখেন, 1776 সালের স্বাধীনতা দেখেন। আমেরিকান স্টেটটা একদম স্টেবল হয়ে বসে আছে, কোনো চেঞ্জ করতে হয় নাই, না ফেডারেল করার জন্য কোনো চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, তাহলে আমি যখন ওই জায়গা থেকে একটু সরে আসি, এসে এই মুহূর্তে আমার দেশে যে ধরনের রাজনৈতিক চর্চা চলছে, বিশেষ করে যে ট্যাগিং এর রাজনীতি আমরা দেখি, আর ট্যাগিং এর রাজনীতি শুরুটা তো হয়েছিল হাসিনার হাত ধরে, তারপরে সেটা এখন এই মুহূর্তে ভয়ঙ্কর চেহারা নিয়েছে। একদিকে এই কারণ তারেক যদি মনে করে আমাকে একই রাজাকার বলে জামাত ইসলাম, মানে যে আমার বিরোধী, আমার সামনে তো কোনো ভালো রাজনীতির উদাহরণ তৈরি হচ্ছে না, আমাকে তৈরি করে দিতে হচ্ছে না, হবে তাহলে আমার মানুষ কিভাবে এই রাজনীতিমুখী হবে, নির্বাচন হবে? অন্তত তারা হতাশ হয়ে যায় নাই, স্টিল তারা ফাইট করতেছে। আমি তো নিজে লিখে বলেছি যে জামাতের বিজয়টা এটা সাময়িক, আমি অন্য কোনো দল নাই আমার, আপনি মাঠের কথা বলতে হবে আপনাকে, তাহলে ভোটটা আর কাকে দেব? যেহেতু আমার কাছে নাই, তা আমি সাময়িকের কাছে দিচ্ছি। ইট ডাজ নট মিন যে আমি জামাত ভালোবাসি। ঠিক যেমন আমি কোনো ইসলামী দল নিয়ে বাংলাদেশে উত্থান ঘটতেছে, আমি এটা কোনো রিয়াক্ট করছি না। কে যে আমি 80s-এ ইসলামী স্টুডেন্ট রাজনীতি বিরোধী, এখন কেন সহ্য করছে? বিকজ এখন এটা অন্যরকম একটা পরিস্থিতি। এখন আমার কাছে যখন যেই পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি আমার জন্য অল্টারনেটিভ কি আছে, কে কে আমার ফেভারেবল, আমি বাংলাদেশকে টিকে রাখতে গেলে এখন কোন কোন দলের উপরে, জনগণের কোন সেকশনের উপর আমি ডিপেন্ড করবো, আমাকে সেটা ভাবতে হবে না। আমি মোস্ট প্র্যাকটিক্যালি সেই জায়গাটা নিচ্ছি। বাংলাদেশের সাধারণ মানুষ আসলে সেই জায়গাটাতেই আছে, সেই জায়গাটাতে আছে। এই যে বললাম, দেখেন মানুষ নিজেদের বুঝে যে কতটুকু সে বৈশ্বিক থাকবে, কতটুকু স্পিরিচুয়াল হবে, এটাই বলছে। মানুষটা স্বাভাবিক থাকতে দেন। কিন্তু এই স্বাভাবিক মানুষের স্বাভাবিক চেহারার সুযোগ নিয়ে আরেকটা 15 বছরের চাপে আমরা পড়বো না? করবে। আমি তাই ভাবছিলাম তো যে 15 বছরটাই বোধহয় কন্টিনিউ করবে। আমরা তো এটাও ভাবতেছিলাম যে আচ্ছা হাসিনার আয়ু যতদিন থাকবে ততদিন তো অ্যাটলিস্ট এটা থাকবে, এরকম ভাবছিলাম। তাই কি হয়েছে? হাসিনা তার গোষ্ঠী শুদ্ধ এই যে সবাইকে 10 বিঘা করে জমি কিনেছিল, এখন কি হয়েছে? সব বাদ দিলাম। এটা দিয়ে বুঝতে পারেন যাদের প্ল্যান কি ছিল, এখন কি হয়েছে তাহলে? আচ্ছা, তাহলে আমি এটা একটু জানতে চাই আপনার কাছে, এই যে রাজনীতিতে ধর্ম কিভাবে আসলো এবং তার অপপ্রয়োগটা আসলে কোন সময় থেকে শুরু হলো? একটা তো আপনি বলছিলেন যে ভারত আমাদেরকে এনে গ্লোবালি দেখতে যান, গ্লোবালি দেখতে গেলে আমরা রেনেসাঁর খোঁজ করতে হবে, কিন্তু রেনেসাঁ সম্পর্কে আমাদের এখানে ভুল ধারণা আছে। কারণ রোমের রেনেসাঁ এক জিনিস, হিস্টোরিক্যালি হোল ইউরোপকে যেটা বদলেছে, আর আমাদের এখানে বেঙ্গল রেনেসাঁ দিয়ে চালে দেওয়া হচ্ছে, ওইটা বোধহয় ওই রেনেসাঁ। নো, এইটা তো হিন্দুত্ববাদ, বেঙ্গল রেনেসাঁই তো হিন্দুত্ববাদ, এটাই তো রবীন্দ্রনাথ। বেঙ্গল রেনেসাঁ বলে যে বইটা, ওই বইয়ের ভিতরে দেখেন একটা চ্যাপ্টার আছে, রবীন্দ্রনাথের যখন 12 বছর বয়স, হিন্দু মেলা বলে একটা চ্যাপ্টার আছে, ওটা ভালো করে মনোযোগ দিয়ে পড়েন। ওখানে কি লেখা আছে দেখেন, হিন্দুত্ববাদ কেমনে করে হিন্দুত্ববাদ করতেছে রবীন্দ্রনাথের হোল ফ্যামিলি। আপনি তো এখানে ছায়া নোটটি সাজায় তো এগুলো নাচাইতেছেন। আপনি একটা ইন্ডিয়ান হেজিমনি দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছেন, আর আমাদেরকে বারে বারে বলতেছেন মুসলমান তোমরা, না 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 তোমরা তো হিন্দু ছিলা। আরে ভাই, আমি হিন্দু ছিলাম, সো হোয়াট? আমি কম দুঃখে মুসলমান হয়েছি তোদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এটার অপপ্রয়োগ কখন থেকে শুরু? এটা অপপ্রচার হচ্ছে, প্রয়োগটা হচ্ছে ওই যে বলছে, একটা আপনি মার্ক করতে পারেন রামমোহন রায়ের কথা। রামমোহন রায় কাজটা করেছিল ইনোসেন্টলি, কিন্তু সেখান থেকে পরে বঙ্কিমের হাত ধরে বঙ্কিম, অরবিন্দ, ইভেন স্বামী বিবেকানন্দ, তারাই এটা নিয়ে গেছে শেষ পর্যন্ত। কেন হিন্দু জাতি ভিত্তিক আপনি ইন্ডিয়া বানাবেন? এরা কি ক্ষতি করছে এটা তো আপনি বুঝতে পারেন না। এখন উল্টা দেখেন, বিজেপির বিবেকানন্দ ইনস্টিটিউট বানাইছে, বিবেকানন্দ নাম দিয়া। এই যে শ্রী রাধা দত্ত, ও তো বিবেকানন্দ ইনস্টিটিউটের প্রধান ছিল। এখন বল বদলে আসলে হবে, আমরা শ্রী রাধা দত্তকে চিনি না। আচ্ছা, জনাব গৌতম দাস, আমরা সেই ভারতের তর্কের থেকে নিজেদের মৌলিক অধিকারের জায়গায় ফেরত আসি। এই মুহূর্তে রাজনীতি হওয়ার কথা ছিল আমাদের মৌলিক অধিকার, সাধারণ মানুষের যে 5টা মৌলিক অধিকার, সেটার বাস্তবায়ন কিভাবে হবে, সেটা আসলে কিভাবে আপনি প্রোভাইড করতে পারবেন সেটা নিয়ে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো আসলে ভীষণ রকমের ক্ষমতা নির্বাচনমুখী। তাহলে মানুষের কথা কারা বলছে? কেউ বলছে না। এমনকি খোদ ইউনূস সাহেবকে বসাচ্ছেন আপনারা,
আমি বারবার তাকে অভিযোগ করে গেছে, গত 1 বছরে আনা হলো অন্তত 5 বার। আমি বলেছি যে আপনি খেলাপি ঋণ তুলছেন না কেন? খেলাপি ঋণ তোলা আর বিদেশ থেকে টাকা ফেরত আনা এক জিনিস না। সোজা দেখাইছি, আমি তো হাসিনা আমল থেকে বলে আসতেছি, এই যে খেলাপি ঋণ বাড়াচ্ছে, খেলাপি ঋণের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হলো মুদ্রাস্ফীতির। আপনি একমাত্র খেলাপি ঋণ পুনরুদ্ধার করার ভিতর দিয়ে মুদ্রাস্ফীতি কমাতে পারবেন, আদারওয়াইজ কোনো মেথোডোলজি নাই, আর কোনো পদ্ধতিতে কোনো দেশ মুদ্রাস্ফীতি কমাতে পারবে নাই। আপনি এটা টাকা ছাপান, আর ওই বিদেশ থেকে আমার এখন 40 বিলিয়ন কি 30 বিলিয়ন প্রবাসী আয় আসতেছে, ফলে আমার ভালো অবস্থা, নো, বোগাস কথা। আচ্ছা, আরও রিলেশন দেখেন, আপনি যখনই খেলাপি ঋণটা উদ্ধার করতে পারছেন না, আপনি কেন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা পান নাই? আপনার এত না আমেরিকান বন্ধু আছে, এত ইনফ্লুয়েন্সার আছে, কেন ওয়ার্ল্ড ব্যাংকে গলায় দিতে পারছেন না কেন? IMF, ওয়ার্ল্ড ব্যাংক কেউ টাকা দেয় নাই, কমিট করার পরও দেয় নাই। এই জন্য, যেহেতু আপনি খেলাপি ঋণ উদ্ধার করে দেখাতে পারেন নাই। ওর তো তাদের বইয়ের ফর্মুলা। আপনি এক্ষেত্রে কোনো অগ্রগতি না দেখালে তারা আপনাকে দেবে না এই ঋণটা, এটা তো কন্ডিশন। এটা তো করলে সরকার, কিন্তু রাজনৈতিক একই কথাই তো। তাহলে আপনি এটা করবেন না। আমি বলছি এটা সোজা পথ ছিল যে আপনি এতগুলি দল কেন মানুষের, আমি রিলেশনটা দেখাই দিই। আপনি যদি এসআলমের টাকা নিয়ে রাজনীতি করতে চান, তো আপনি এসআলমের খেলাপি ঋণটা উদ্ধার করতে চাইবেন? বাংলা কথা বলেন। আপনি কি বসুন্ধরাকে চাপ দিবেন যে আপনার খেলাপি ঋণ আছে, খেলাপি ঋণ নিয়ে? আর যে টপ যে 6টা খেলাপি ঋণওয়ালারা, আপনারা খেলাপি ঋণওয়ালাদের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবেন আর আশা করবেন যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি কমে যাবে। এটা হবে না, একসঙ্গে দুইটা করতে পারেন না। আপনি ইউনূস সরকারকে বাধ্য করবেন খেলাপি ঋণ তোলার জন্য, অনলি দেন মুদ্রাস্ফীতি কমবে। আপনি যদি এই খেলাপি ঋণওয়ালাদের কাছ থেকে টাকা নিয়ে যদি রাজনীতি করতে চান, তাহলে আপনারা না মুদ্রাস্ফীতি কমাতে পারবেন, না ক্ষমতায় যেতে পারবেন, না ক্ষমতা ট্রান্সফার হবে। একদম বটম লাইনের কথাটা আমি বলে দিলাম। তাহলে আগামী দিনের রাজনীতি আপনি কি দেখতে পাচ্ছেন? আগামী দিনের রাজনীতি এটাই ফয়সালা হতে হবে, এবং এটা ফয়সালার দিকে যাচ্ছে। কিরকম? তাতে যে বাধা সৃষ্টি করবে, সেটা ইকোনমিক ফ্রন্টে খেলাপির উন্নয়নের কথা বলেন, কি ইন্ডিয়ান হেজিমনি রোধ করার ব্যাপারে বলেন, এই দুটো ক্রুশিয়াল ব্যাপার। এই দুটার ব্যাপারে কে করবে আর কে বাধা দিবে, এইটারই ফয়সালা। আরেক ভাষায় বলতে গেলে কে প্রো ইন্ডিয়ান, কে অ্যান্টি ইন্ডিয়ান, এইটারই ফয়সালা হবে। সেটা কি নির্বাচনের আগে না পরে? নির্বাচন, এর সঙ্গে নির্বাচন করে সম্পর্ক। আরও একটা কথা বলি, এখন তো তারেক আদৌ ইলেকশনে যাবে কিনা সেটা প্রশ্ন উঠে দেখা দিচ্ছে, এবং তারই এক্সপ্রেশনটা হলো যে তারা এখন ইয়েকে পাঠাচ্ছে, এই যে আওয়ামী লীগ ঢুকছে, অস্ত্র ঢুকছে, এই অভিযোগগুলো কেন আসতেছে? মানে ইন্ডিয়ানরা তাদের অরিজিনাল লাইনে আছে যে তারা তারেকের উপর ভরসা করতে পারছে না, তারেক ইলেকশন করবে কি করবে না এটা নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে। আপনি ওদিকে না থেকে খালি ইলেকশন করতে হবে না। তাহলে কি আপনার কাছে মনে হয় এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে চাপ, সেই জায়গা থেকে সরকার পিছিয়ে আসবে? বা আমরা যে বলছি যে হাসিনা 100 বছর পিছিয়ে দিয়েছে দেশকে, তার মানে কি আমরা সামনের দিনে আবার পেছানোর? আমি মনে করি ইউনূস সাহেবের দিন শেষে গেছে। শুনতে খারাপ লাগবে আপনাদের আমার কথাটা শুনে, রিয়েলিটি এখন দিন আসছে। এখন শেষ হবে, হওয়ার পরে যে ক্ষমতা নেবে পাবলিক সাপোর্টেড, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে এখানে পাবলিক সাপোর্ট। রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে যদি স্টেক হোল্ডার, ভোটার, রাজনীতিবিদ এবং সরকার হয়ে থাকে, তার মানে দেশের বাইরেও আরেকটা শক্তি আছে যে আসলে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের বড় স্টেক হোল্ডার। না, এটা দেশের ভিতরে না বাইরে ম্যাটার্স লিটল। মূল প্রসঙ্গ আছে পাবলিকের অ্যাসপিরেশন। এই অ্যাসপিরেশনটা যে নাড়া দিতে পারবে, সেটা বিদেশি থাকো দেশেই থাকো। না, আমি ওই অংশের কথা বলছি না, আমি অন্য রাষ্ট্রের কথা বলছি। বলেন। মানে সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, নির্বাচনমুখী হওয়া, নির্বাচন পরবর্তী একটি রাজনৈতিক সরকার আসা, এই সমস্ত কিছুর পেছনে বাংলাদেশের স্টেক হোল্ডার হচ্ছে রাজনীতিবিদ, ভোটার, বর্তমান সরকার। এর বাইরে আরো কারো কোনো ইন্ধন, চাপ, সম্পর্ক দেখতে যাদের আসলে বিশেষ ইচ্ছা আছে? সেগুলো আগেও ছিল, এখনো আসতো। যেমন হোল আওয়ামী লীগেরা চাইবে তো বিচারটা বন্ধ হতে, এগুলো অ্যাডেড ফ্যাক্টর, কিন্তু মেইন ফ্যাক্টর না। মেইন ফ্যাক্টর আমি আবার বলতেছি, ডিটারমাইনিং ফ্যাক্টর যে পাবলিকের মাইন্ডটা এটা ঘুরে গেছে, তারই রিফ্লেকশন হলো ডাকসু ইলেকশন। এবং আগামীতে আমি মনে করি না যে তারেক জিয়া
তার ছাত্র দল আর রাজশাহী ইলেকশন বা চিটাগাং ইলেকশন পার্টিসিপেট করবে, দেখেন আপনি অলরেডি রাজশাহীতেও তারা ইয়ে করে নিচ্ছে, উইথড্র করে নিচ্ছে, চিটাগাং করবে না তারা। এখন তারা মনে করে যে তাদের বিগেস্ট মিস্টেকটা হয়েছে ডাকসু চাকসু হইতে দেওয়াটা, এটা এক্সপোজ হয়ে গেছে। আচ্ছা এক ফাঁকে একটা খালি বাক্য বলে দিই, অরিজিনাল মিস্টেকটা হলো তারেকের। দেখেন ও যদি মনে করে যে আমি কমিটি বিক্রি করে একটা পার্টি দাঁড় করাবো, দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। তাহলে কমিটি বিক্রি করবেন, আচ্ছা তাহলে ডাকসু ইলেকশন বা চাকসু ইলেকশন, আচ্ছা মাস্টার কিনে নাও, ভিসি কিনে নাও। আরে সবই যদি কিনে নেবেন তাহলে রাজনীতি হলো ওইটা আজিব না? এটা হলো মূল রাজনীতি বলে একটা কিছু থাকে, তার ভিতরে এগুলো থাকতে পারে ছোটখাটো পকেটে, কিন্তু আপনি ওটাকেই মুখ বানাই দিচ্ছেন। তার মানে কি রাজনৈতিক দলগুলোর কেন্দ্রের রাজনীতির সাথে তৃণমূলের না, রাজনীতির কোয়ালিটির সাথে, রাজনীতির কোয়ালিটিটাই তাউলায় ফেলেছে প্রসঙ্গ। না না, কোয়ালিটি বলতে দা ওয়ে ইট ইজ পলিটিক্যাল পার্টি, স্ট্রাকচার মধ্যে তো গন্ডগোল পাকা ফেলছেন। তার মানে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব প্রকট না, এতটুকু না, এ তো সবসময় প্রকট ছিল। আমি যেটা বিএনপি না, আমি সবগুলো আমি রাজনৈতিক অঙ্গনের কথা বলছি। অঙ্গনেই তো কথা বলছি, অঙ্গনে পুরনো যে সমস্যাটা ছিল আপনার ইলেকশনের সময় আপনি নমিনেশন বিক্রি করতেন 300 জনকে, 300টার জন্য 600 জনকে বিক্রি করতেন আপনি ইউজুয়ালি। তো আপনি ওটা দিয়ে আবার রাজনীতি করতে যাচ্ছেন। এখন তো আরো এটা কমিটি করা পর্যন্ত চলে গেছে, কে চাঁদা তুলবে সেই পর্যন্ত সব রাজনীতি করলে কম বেশি। সেই কোয়ালিটিটা চেঞ্জ করতে হবে না আপনাকে। কোয়ালিটির জন্য তো সংস্কারের কথা বলেছেন আমাকে। না, এইটার সঙ্গে তো সংস্কারের কোনো সম্পর্ক না, এটা তো পার্টির নিজের সংস্কার, নিজের পার্টির স্ট্রাকচার বদলাতে হতো। সেইটা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সার হচ্ছে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা। না, কিন্তু এই রাজনীতির ধরন যে বদলাতে চান, এটা তো আমাদের সব রাজনৈতিক দলই বলেছে 24-এর পরে যে আমরা ধরন বদলাতে চাই। বুয়া বরং উল্টাটা করছে। আর অন্য রাজনৈতিক দলগুলির কি অবস্থা? সবগুলোর কম বেশি একই অবস্থা আছে। এনসিপিতে একই সমস্যা। কেন তারা চাঁদাতে ঢুকতে গেল? তাদের দুইটা প্রবলেম, অরিজিনাল প্রবলেম দুইটা। তারা রাজনীতি জানে না, তাদের জিনিসটা কি এটা শিওর না। এর উপর আবার ভাবছে যে তাদের সামনে বিএনপির সাথে প্রতিযোগিতা, মানে আমাকে তো ইলেকশনে যেতে হবে, ইলেকশন যেতে টাকা লাগবে, বিএনপি যেরকম এতগুলো টাকা আছে তাহলে আমারও টাকা লাগবে। এই আবার এদিকে যেতে গিয়ে তো যতটুকু সম্ভাবনা ছিল শেষ করে ফেলেছে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন দাদা, বলেন। সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে যাচ্ছে সামনের দিনে মনে করেন? আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হবে না এইভাবে, অত ওভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক চলে আসবে। আবার ইউনূস সাহেব যদি ফেল করে, নির্বাচন হোক আর না হোক, ইউনূস সাহেব যদি ফেল করে আর্মি ক্ষমতা নেবে। আচ্ছা, এটা হতে পারে না, আর্মি দাঁড়া দেখবে, আর এইটার সুযোগে ইন্ডিয়া চলে আসবে, এটা দেখবে না তারা। আচ্ছা, কেন? খালি উত্তরটা বলে দিই। হ্যাঁ, উত্তরটা হলো এই যে তারাই হলো অ্যাটলিস্ট তাদের ডোমিনেটিং ফ্যাকশনটাই হাসিনাকে উৎখাত করছে। ফলে তারা দাঁড়িয়ে দেখবে যে তাদেরকে যারা মেরে রাস্তায় ফেলে রাখবে তারা ক্ষমতা আসতেছে, আমাদের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে। তোরা বসে বসে দেখবে, আগে রিসিস্ট করবে জাস্ট সেলফ প্রোটেকশনের জন্য। আমার অর্থনৈতিক অবস্থা কেমন হতে যাচ্ছে? অর্থনৈতিক অবস্থা খারাপ হতে যাচ্ছে। এই মেজর প্রবলেম হবে ইয়েগুলা, ঋণের টাকা ফেরত দিতে হবে, প্লাস এই যে প্রবলেমগুলো আপনি খেলাপিটা না তুললে মুদ্রাস্ফীতি কমাতে পারবেন না, আর কোনো ফর্মুলাতে কাজ করবে না। আজকে 2 টাকা বেগুনের দাম কমছে, কালকে আবার 10 টাকা বাড়বে, এরকম হতে থাকবে। তেমন আমাদের সামনে শুধু খারাপ খবর, কিন্তু একটা খুব স্ট্রং আয়রন হ্যান্ডেড যদি ঠিক করে একদম সুন্দর হয়ে যাবে জিনিসটা। তারপরে আমাদের একটা নতুন নেতৃত্ব দরকার, এবং যা আছে তাদের ডিক্লেয়ার করে দেওয়া ভালো যে আমরা পারলাম না। এটা এই শেষ হতে যত সময় লাগাবে, আরো 4-5-6 মাস লাগাবে ধরেন, আমি যা বুঝতেছি, এটা যত লাগাবে তারা তত লস, পুরোটাই লস হলো এখন। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম জনাব গৌতম দাসের সাথে, যিনি একসময় ইউএনএ কাজ করেছেন, ছাত্র নেতা ছিলেন, কলামিস্ট এবং লেখক। তিনি বলছেন যে সামনে অস্থির সময়, অর্থনীতির দিক থেকে হোক কিংবা আইন শৃঙ্খলার দিক থেকে হোক কিংবা রাজনীতির দিক থেকে হোক, কিন্তু তারপরেও আশা রাখছি আমরা সবাই মিলে এই বাংলাদেশ আমরা কেউ চাই না। বাংলাদেশ তার শক্ত অবস্থানে শক্ত পায়ে দাঁড়াবে, ভালো এবং নতুন বাংলাদেশই আমরা গড়ে তুলব, সেই আশাই রাখছি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।